আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বহুল প্রতীক্ষিত এই ক্লাস, যে ক্লাসের জন্য বি এবং ডি ইউনিটের শিক্ষার্থীরা আমাকে বারবার নক দিচ্ছে, ভাইয়া আপনি প্যারাগ্রাফের এতগুলো ক্লাস নিলেন, কিন্তু ভাইয়া সেন্টেন্স মেকিংয়ের ক্লাসও নিলেন, কিন্তু প্যারাগ্রাফের ক্লাস ভাইয়া নিচ্ছেন না। প্যারাগ্রাফের ক্লাস নিচ্ছেন, কিন্তু আপনি সেন্টেন্স মেকিংয়ের ক্লাসও নিচ্ছেন, কিন্তু আপনি আমাদেরকে ট্রান্সলেশনের ক্লাস নিচ্ছেন না। ট্রান্সলেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 মার্ক এসেছিল বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায়। সো এটা কিন্তু অনেক বলা যায় যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5 মার্ক ছেড়ে আসার মতো বিলাসিতা করার কোনো সুযোগ নেই। তো ট্রান্সলেশন যদি আসেই, এবং আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ভাইয়া আমরা কিভাবে ট্রান্সলেশন 5 মার্কের মধ্যে অন্তত 4টা মার্ক ইনশিওর করে আসবো, অনেকেরই প্রশ্ন। তো আজকে সেই প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটি, এবং এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করাবো ট্রান্সলেশন কমন ফেলতে না। ট্রান্সলেশন কমন যদি কেউ বলে আমি ফেলবো, তাহলে সেটি খুবই একটা বিভ্রান্তিতে ফেলার কাজ হবে শিক্ষার্থীদের, কারণ ট্রান্সলেশন কমন ফেলানো আসলে শিক্ষকের কাজ না। ট্রান্সলেশনটা কিভাবে লিখতে পারা যায়, কিভাবে লিখতে পারা উচিত, কিভাবে যে কোনো ট্রান্সলেশন আসলে আপনি 5 লাইনের মতো তো 4টা লাইন কভার করে আসবেন, সেটি একজন শিক্ষকের মূলত দেখানোর উদ্দেশ্য থাকা উচিত। এবং আমি আজ সেটাই করব, আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ট্রান্সলেশন আসলে আপনি 5 মার্কের মধ্যে ন্যূনতম 4 মার্ক নিশ্চিত করবেন, অথবা 5 মার্কের মধ্যে 5 মার্কই আপনি পরীক্ষায় পেয়ে যাবেন। তো চলুন আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ট্রান্সলেশনের মাস্টার ক্লাসে। এখানে আমি লিখে দিয়েছি যে নিশ্চিত 5 মার্ক কমন পাওয়া কি সম্ভব? নিশ্চিত 5 মার্ক কি গেইন করা সম্ভব? হ্যাঁ, ট্রান্সলেশন কমন না পেলেও নিশ্চিত 5 মার্ক কীভাবে পাওয়া যায়, সেটাই আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হবে। ট্রান্সলেশন বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ট্রান্সলেশনটি এসেছিল, খুব সহজ একটা ট্রান্সলেশন এসেছিল। সেখানে একজন শিক্ষার্থী এবং তার মায়ের কথোপকথন বা স্মৃতিচারণার ব্যাপারটি উঠে এসেছিল, যে সেই শিক্ষার্থীটি খুব ভালোভাবে কথা বলতে পারতো না, কিন্তু তার মা খুব ভালো কথা বলতে পারতেন, তার সব সেমিনারে যেতেন, এবং শিক্ষার্থীর কথায় কেউ যদি আঘাতপ্রাপ্ত হতো, মা তাকে সাবধান করে দিতেন, এরকম বিষয়াদি। কিন্তু সেটি আমরা ক্লাসের পরবর্তী অংশে আলোচনা করব। শুরুতেই আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছি না, শুরুতেই আমি আপনাদের মনে একটা কনফিডেন্স এনে দেবো, এবং সেই কনফিডেন্সটা হবে এরকম। আপনারা সবাই জানেন বাংলাদেশ হচ্ছে স্কটল্যান্ড, পুচকে স্কটল্যান্ডের কাছে হেরে গেছে, এবং সবচেয়ে লজ্জার বিষয়, বাংলাদেশকে একদম ম্যাচের আগে বলে কয়ে হারিয়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের মেইন কোচ ঘোষণা দিয়ে হারিয়েছেন বাংলাদেশকে, যে আমরা বাংলাদেশকে পাত্তাই দিচ্ছি না, বাংলাদেশকে আমরা হারাবই, এবং তারা সেটি কিন্তু করে দেখিয়েছে। তো আজকে আমরা সেই স্কটল্যান্ড এবং বাংলাদেশ এর ম্যাচ থেকে আমাদের যে হতাশা, আজকেও একটা ম্যাচ আছে, সেটা ওমানের সঙ্গে 8টায়, সেই ম্যাচ আমি হয়তো আপনাদের ক্লাস রেকর্ডিং করেই দেখব। তো যেটা বলছিলাম, তো বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে কেন হারলো, সেই হারটা অ্যানালাইসিস করব, এবং সেই অ্যানালাইসিস করব আমি নিজেই বানিয়ে একটা ট্রান্সলেশন তৈরি করব। এরকম ট্রান্সলেশন তৈরি করলে যেটা হবে, আপনারা বুঝবেন যে খুব সহজে আমরা চিন্তা করে কোনো কিছু বাংলায় লিখে কিভাবে সেটাকে ইংলিশে কনভার্ট করব। কারণ আমরা সবাই বাংলা ভাষী, এবং আমরা যখন কোনো ট্রান্সলেশন করতে যাই, কোনো কিছু লিখতে যাই, আমাদের কিন্তু সবার আগে বাংলাটা মাথায় আসে, এবং বাংলা থেকে আমরা কনভার্ট করে ইংলিশে লিখি। তো আমি আপনাদের একদম 2 দিনে ইংলিশ শেখা, 5 দিনে ইংলিশ শেখা, এসব চটকদার কথা না বলে কিভাবে পরীক্ষার হলে ট্রান্সলেশন লিখতে পারেন, এটাই মূলত আমার কাজ থাকবে। আপনাদের জায়গায় বসে আমি আসলে চেষ্টা করব কিভাবে জিনিসটা সলভ করা যায়। আমার অনেক অগাধ জ্ঞান আছে, সেটি থেকে আসলে আপনাদের কোনো লাভ নাই। আমি অনেক ভালো ট্রান্সলেশন পারি, এটা দিয়েও আপনাদের লাভ নাই। আপনাদের লাভ তখনই হবে যখন আমি আপনাকে একটু শেখাতে পারবো যে এভাবে লিখে আসলে পরীক্ষায় ট্রান্সলেশন কমন পাওয়া সম্ভব। তো চলুন, আমি যেটা বলছিলাম, বাংলাদেশের হারের কারণটা কি, সেটি আমরা ট্রান্সলেশনের মাধ্যমে দেখব। অর্থাৎ আমরা প্রথমে বাংলায় লিখব, সেটার আমরা 1 to 1 মানে লাইন বাই লাইন আমরা ট্রান্সলেশন করব। সো আমি একটা করে লাইন লিখব, সেটার আমি ট্রান্সলেশন করে দিব। এবং আবারও বলছি, এগুলো আমি সব বানিয়ে লিখবো, মানে আমি যা ইনস্ট্যান্ট বলছি সেগুলাই আমি বানিয়ে লিখবো। আমি ক্লাসটা নেওয়ার আগেই ভেবেছি যে এরকম করলে কেমন হয়। তো চলুন দেখা যাক শিখতে পারেন কি না। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে বাংলাদেশের, আমরা যদি ভাবি বাংলাদেশ কেন হেরেছে, বাংলাদেশের হারার মূল কারণটা কিন্তু সিনিয়রদের ব্যর্থতা। অর্থাৎ সিনিয়র যে ক্রিকেটাররা ছিলেন বাংলাদেশের, তারা কিন্তু যেমন মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তারা সবাই ভালো খেলতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ T20 ক্রিকেটের যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী তারা খেলতে বাধ্য হয়েছেন। তারা অনেক স্লো খেলেছেন, এই কারণে 140
প্লাস টার্গেট বাংলাদেশ কিন্তু চেস করতে পারেনি, বাংলাদেশ 6 রানে হেরে গেছে। এবং আমরা জানি যে এই ম্যাচে যদি নবীন যে প্লেয়াররা ছিল আফিফের মতো, শামীম পাটোয়ারির মতো প্লেয়াররা যদি শুরুতে নামার সুযোগ পেত আরও আগে সাকিব মুশফিকদের জায়গায়, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতত। তাহলে আমরা শুরুতেই লিখব যে সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ এই ম্যাচে ভালো করতে পারেনি। ধরুন আমরা একটা ম্যাচ রিপোর্ট লিখছি, তাহলে আমি প্রথম লাইনটা এটা লিখছি যে যেহেতু সিনিয়র প্লেয়াররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাই বাংলাদেশ সহজ ম্যাচটি হেরে গিয়েছে। তো চলুন আমরা বাক্যটা বাংলায় লিখি। বাংলায় আমি লিখছি, যেহেতু, আমি একটু বড় করে লিখছি যেন আপনারা দেখতে পারেন, যেহেতু সিনিয়র ক্রিকেটাররা অনেকে বলতে পারেন ভাই আপনি সিনিয়র কথাটা আপনি বাংলায় কেন লিখলেন না? আসলে যে শব্দটা ইংরেজিতে তৈরি বাট বাংলাতে ওটা প্রচলিত, ওটার বাংলা করা আসলে জটিলতা তৈরি করা ছাড়া অন্য কিছু না। এই জন্য আমি ইংলিশটাই লিখলাম, ইংলিশ সিনিয়রটাই বাংলায় বেশি পরিচিত। তাহলে যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, লাইনটা আমি অনেক বড় করব, তাহলে আপনারা বুঝবেন যে একটা বড় লাইন কিভাবে সহজেই ট্রান্সলেশন করা যায়। যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি, ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি, তাই বাংলাদেশ সহজ ম্যাচটি হেরে গিয়েছে। যারা বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তারা আমার কথা শুনে লেখার চেষ্টা করবেন। দেখুন আমি বিশাল বড় একটা লাইন লিখলাম, বিশাল বড় একটা লাইনটা আমি আপনাদের আবার পড়ে শোনাচ্ছি। যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, এটা একটা লাইন, মানে একটা লাইনেরই একটা অংশ, বাক্যাংশ বলা যায়, মানে এটা বুঝতেই পারছেন যে এটা একটা ফ্রেজ। আবার ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি, আবার কমা দিয়েছি, অর্থাৎ দাড়ি কিন্তু নাই, তার মানে একটা লাইন এখন আমি সম্পন্ন করিনি। প্রথমে আমি বলেছি যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছে, তারপর লিখেছি ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি, তারপর লিখেছি তাই বাংলাদেশ সহজ ম্যাচটি হেরে গিয়েছে। অনেক বড় একটা লাইন লিখেছে। অনেক বড় লাইন লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনের ভীতি ভেঙে দেওয়া, যে বড় বাক্য আসলে আপনারা একদম ভেঙে পড়বেন। কারণ আপনারা সারা জীবন শিখেছেন আমি ভাত খাই আমি স্কুলে যাই, তো পরীক্ষায় যেহেতু ওরকম ট্রান্সলেশন আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কোনো ট্রান্সলেশন দিলে হয়তো অ্যানালাইটিক্যাল ট্রান্সলেশন দেওয়ার চেষ্টা করবেন। বি ইউনিটের কোশ্চেন দেখে আপনাদের বোঝার কথা যে একটু চিন্তা করার মতো কোশ্চেন আসছে, যে চিন্তা করে লেখার মতো, তাই প্রস্তুত থাকে একটু কঠিন কিছু লিখতে। তো চলুন এটা আসলে কঠিন যে কেন নয় এটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে আপনাদের ট্রান্সলেশন করে দেবো, ঠিক আছে? তো চলুন লিখা যাক। আমি এই সেন্টেন্সটার উপরে আমি লিখে দিচ্ছি ইংলিশটা, চলুন দেখা যাক। আচ্ছা, যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, দেখি এটার যেহেতু বলতে আমরা কি বোঝাই, অ্যাজ বা বিকজ অফ। তো কারণ বোঝাতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আপনি ইউজ যদি করেন তাহলে বিকজ এবং বিকজ অফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেহেতু আমরা ফ্রেজ করছি তাহলে বিকজ অফ দিব। দেখুন, যেহেতু সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন, এটাকে আমি ইংরেজি করলে এরকম আসে বিকজ অফ দ্য। তাহলে যেহেতু ইংরেজিটা হলো বিকজ অফ দ্য, আর ব্যর্থ হওয়ার ইংরেজি কি? ফেইলিয়র। ব্যর্থ হওয়ার ইংরেজি কি? ফেইলিয়র। বিকজ অফ দ্য ফেইলিয়র অফ দ্য সিনিয়র ক্রিকেটার্স। তাহলে সিনিয়র ক্রিকেটারটা আমি এখানে লিখে নিই, বিকজ অফ দ্য ফেইলিয়র অফ দ্য সিনিয়র ক্রিকেটার্স। একটু ছোট করে লিখলাম জায়গা বাঁচানোর জন্য, ক্রিকেটার্স, বিকজ অফ দ্য ফেইলিয়র অফ দ্য সিনিয়র ক্রিকেটার্স। তারপরে কি হয়েছে? ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি কারা? সিনিয়র ক্রিকেটাররা। তাহলে আবার লিখছি বিকজ অফ দেয়ার ল্যাক। ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি তার মানে কি? তাদের মধ্যে একটা ল্যাক ছিল বা ফেলিয়র ছিল। ফেলিয়র কথাটা যেহেতু একবার লিখে ফেলেছি, আমি পরের বার লিখছি ল্যাক। তাহলে বিকজ অফ দেয়ার ল্যাক ইন
কোপিং, পরিস্থিতি মোকাবিলা করতে পারার ইংরেজিটা কি? কোপিং দ্য সিচুয়েশন, অর্থাৎ সিচুয়েশনের সঙ্গে কি করতে পারা, নিজেকে মানিয়ে নিতে পারা। ধরুন আপনি যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে গেছেন, সেখানে আপনি পরীক্ষার হলে নিজের নার্ভটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, আপনি খুব নার্ভাস হয়ে গেছেন, অনেক ঘামছেন, আপনার ঘাম টপ টপ করে একদম ওই মার্কশিটের উপরে পড়ছে এবং সেখানে আপনার দেখা গেল যে আপনার ঘামের কারণে শীটটা অনেকটা নরম হয়ে গেল, আপনার ছিঁড়ে গেল, এরকম হইতেই পারে, যদিও এটা অনেক বেশি ড্রামাটিক, হওয়ার সম্ভাবনা খুব কম। তো এটা নিয়ে আরেকটা ট্রান্সলেশন আমি লিখে ফেলবো, যাই হোক দেখি কীরকম হয়। তো ওই রকম হলে কিন্তু আপনি পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হন। তো কোনো কিছু পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার ইংরেজিটা হচ্ছে যে ফেলিওর বা ল্যাক অফ টু কোপ আপ দ্য সিচুয়েশন, বা ল্যাক ইন কোপিং দ্য সিচুয়েশন, কোপিং আপ দ্য সিচুয়েশন। তো সেটাই আমি লিখছি, বিকজ অফ দেয়ার ল্যাক ইন, যেহেতু ইন একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে, শুধুমাত্র টু বাদে, টু এর পরে V1 হয়। এগুলো আমরা সবাই জানি, কিন্তু গ্রামার কিন্তু আমাদের শেখানোই হয়েছে ভাইয়া এই সেন্টেন্সগুলোতে প্রয়োগ করার জন্য। কিন্তু আমাদের শিক্ষকরা শুধু আমাদেরকে মুখস্থ গ্রামার শিখিয়ে ক্ষান্ত দিয়েছেন, যে গ্রামার শেখার মূল পারপাস একটা সেন্টেন্স লিখতে পারা, সেটি শেখাননি। তো চলুন আমরা শিখে ফেলি। বিকজ অফ দেয়ার ল্যাক ইন কোপিং আপ দ্য সিচুয়েশন, এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়। একটা ট্রান্সলেশন মনে রাখবেন, আপনার কেউ যদি বলে যে আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখতে হবে আর অন্য কোনোভাবে লিখলে ভুল, তাহলে মনে রাখবেন যে তিনি ওই ভাব ছাড়া আর অন্য কোনোভাবে পারেন না বলেই আপনাকে ওই কথাটা বলছেন। আসলে ট্রান্সলেশন অনেকভাবে করা যায়, আমি এটাকে আরও একভাবে লিখতে পারি। আমি লিখতে পারি বিকজ অফ দেয়ার lack বা because of their failure in reading the match situation, কি reading the match situation, ম্যাচের পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এটাকে আপনারা দেখবেন ক্রিকেট খেলার কমেন্টেটররা বলেন যে ম্যাচ রিড করতে পারেননি, মানে ম্যাচের পরিস্থিতিটা তারা পড়তে পারেননি, আন্ডারস্ট্যান্ড করতে পারেননি। তাহলে বিকজ অফ দেয়ার ল্যাক ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন অফ দ্য ম্যাচ, এটাও লেখা যায়। বাট ওগুলো অনেক কঠিন হয়েছে না। আমি আপনাদের, যেহেতু আপনারা পরীক্ষার্থী, কিছুদিন পরই পরীক্ষা দিবেন, আপনাদের জন্য সবচেয়ে সহজবোধ্য ট্রান্সলেশনটা আমি করছি, ঠিক আছে? মানে আমি অনেক কঠিন ওয়ার্ডে ট্রান্সলেশন করে আমার সক্ষমতা দেখানোর উদ্দেশ্য আমার না, আপনাদের যেন পারেন আপনারা পরীক্ষার হলে গিয়ে, সেটাই আমার উদ্দেশ্য। তাহলে বিকজ অফ দেয়ার ল্যাক ইন কোপিং আপ দ্য সিচুয়েশন, তাই বাংলাদেশ সহজ ম্যাচটি হেরে গিয়েছে। তাহলে এই জায়গাতে আমরা কি করব? বাংলাদেশ সহজ ম্যাচটি হেরে গিয়েছে মানে বাংলাদেশ লস্ট দ্য ফ্লেক্সিবল ম্যাচ অথবা ইজি গোয়িং ম্যাচ। তাহলে বাংলাদেশ, এটা পাশেই লিখছি, লস্ট দ্য ফ্লেক্সিবল বা ডিজার্ভিং, কি ডিজার্ভিং উইন, কি লিখতে পারেন? যে জয়টা বাংলাদেশ ডিজার্ভ করতো বা যে জয়টা বাংলাদেশের কাম্য ছিল। ইজি ম্যাচকে আপনি আরেকটু সুন্দরভাবে লিখতে পারেন বাংলাদেশ লস্ট দ্য ডিজার্ভিং উইন, বা বাংলাদেশ লস্ট দ্য অপরচুনিটি অফ উইনিং আ ইজি ম্যাচ। বাংলাদেশ লস্ট দ্য অপরচুনিটি অফ উইনিং আ ইজি ম্যাচ। যে কোনোভাবে লিখতে পারেন ট্রান্সলেশন, শুধুমাত্র আপনার বাক্য গঠনটা ঠিক থাকলেই হলো। আপনি 10টা ওয়েতেও লিখতে পারেন। শেষ হয়নি কিন্তু, আমরা এটার আরও কিছু বাক্য আমরা লিখব সেম টপিকের উপরে, এবং সেটার মাধ্যমে আমরা দেখব যে সলিউশনটা কিভাবে দেওয়া যায়। সলিউশনটাও আমরা ইংলিশ ট্রান্সলেশন করব বাংলা থেকে, এবং কত যে সহজ করা সম্ভব সেটা আমি দেখাচ্ছি। এতক্ষণ বাংলাদেশ হেরেছে সহজ একটা ম্যাচ, কি কারণে? সিনিয়রদের ব্যর্থতার কারণে। তাহলে আমরা এখন প্রতিকার দেব যে জুনিয়র ক্রিকেটারদের আগে নামালে যারা হচ্ছে হার্ড হিটিং করতে পারেন, অর্থাৎ T20 ম্যাচে কি অনেক ভালো শট খেলতে পারার অ্যাবিলিটি থাকতে হয়, যেটা জুনিয়র প্লেয়ারদের আছে, ইয়ং প্লেয়ারদের আছে। তাহলে তাদের আগে নামালে হয়তো বাংলাদেশ এই ম্যাচটি সহজেই জিতে যেত, সেটি আমরা লিখব। তাহলে আমরা বাংলা করি যে, যদি, একটু বড় করে আমি লিখে দিচ্ছি আপনাদের, যদি তরুণ খেলোয়াড়দের আগে নামানো হতো, বাংলাদেশ আরো আগেই লক্ষ্যে পৌঁছাতে পারত, লক্ষ্যে
পৌঁছাতে পারত। যদি তরুণ প্লেয়ারদের বাংলাদেশ আগেই মাঠে নামাতো, ব্যাটিংয়ে আগে পাঠিয়ে দিত, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা আগেই জিতে যেত। তাহলে বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের আগে নামানো হয়েছে, জুনিয়র যারা ভালো খেলতে পারে এই ধরনের ম্যাচ তাদের আগে নামানো হয়নি। এই প্রবলেমটা কাদের? খেলোয়াড়রা কিন্তু ডিসিশন নেন না যে আমি আগে নামবো, পাড়ার ক্রিকেটের মতো না। অথবা আফিফ কিন্তু সাকিবকে বলতে পারে না ভাই আমি আগে নামি, আপনি পরে নামেন। এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করে, জাতীয় দলের লেভেলে যখন একটা খেলা হয় তখন হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করে কে আগে নামবে কে পরে নামবে। তাহলে বাংলাদেশের ম্যানেজমেন্টের কি উচিত? এই ব্যাপারে নজর দেওয়া। তাহলে এটাই আমরা লিখি, বাংলাদেশের দল ব্যবস্থাপনা আরো ভালো হওয়া উচিত ছিল। আরো ভালো, দেখুন আমি কিন্তু লিখছি আরো ভালো হওয়া উচিত ছিল বা আরো ভালো হতে পারতো। এটার ইংরেজি কিন্তু শুডের চেয়ে একটু ডিফারেন্ট। দেখুন, আরো ভালো হওয়া উচিত ছিল, আরো ভালো হওয়া উচিত ছিল অবলিক ভালো হতে পারতো, অথবা ভালো হতে পারতো, ওটা আমি আর লিখলাম না। তাহলে এইটার আমি দেখুন আপনাদের ইংরেজি করে দিচ্ছি, যে কত সহজে আমি যেটা ভাবছি সেটারই ইংরেজি করে ফেলা সম্ভব। আপনারা আমার ভিডিওটা কয়েকবার ইনশাল্লাহ দেখবেন, তারপরে যে কোনো ট্রান্সলেশন আপনারা এরকম ভেঙে ভেঙে নিজেরা সেন্টেন্সের প্যাটার্ন ঠিক রেখে করার চেষ্টা করবেন। কখনো ইংরেজি বইয়ের 10টা 20টা ট্রান্সলেশন দেওয়া আছে, এগুলো মুখস্থ করে গিয়ে আপনারা কমন পাবেন এরকম চিন্তা ভাবনা করবেন না। কমন যদি পড়ে যায় মনে রাখবেন ওটা দৈবাত, ওটা ভাগ্যগুণে পেয়ে গেছেন। বাট ভাগ্যগুণের উপরে ভরসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স আপনার হয়ে যাবে, এটা আশা করা নিতান্ত বোকামি। কারণ বি ইউনিটের কোশ্চেনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝিয়ে দিয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে নিজের যোগ্যতা দিয়ে পেতে হবে, কোনো সাজেশন এবং কমন পাওয়ার নিশ্চয়তা নিয়ে নয়। তাহলে সি এবং ডি ইউনিটের যারা পরীক্ষা দিচ্ছেন তাদের যে কারো কিন্তু ট্রান্সলেশন রিটেনে চলে আসতেই পারে। সো আপনাদের আবার বলছি, আপনারা যে ট্রান্সলেশনগুলো আছে নিজের মতো করে, আমি যেরকম গ্রামার প্যাটার্ন ঠিক রেখে অনেক রকম করে একটা সেন্টেন্স লেখা যায় সেটা দেখাচ্ছি, এটার চেষ্টা আপনারা করবেন। আর সেন্টেন্স মেকিং এবং প্যারাগ্রাফের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, খুবই দারুণ আপনাদের কাজে লাগবে আশা করছি। আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি, যদি তরুণ খেলোয়াড়দের আগে নামানো হতো বাংলাদেশ আরো আগেই লক্ষ্যে পৌঁছাতে পারতো। এটা একটা সেন্টেন্স, পুরোটা মিলে একটা সেন্টেন্স, কিন্তু প্রথম অংশটা একটা ফ্রেজ। যদি তরুণ খেলোয়াড়দের আগে নামানো হতো, এটা কিন্তু একটা ফ্রেজ, এবং বাংলাদেশ আরো আগেই লক্ষ্যে পৌঁছাতে পারতো, এটা একটা ক্লজ, দুটা মিলে একটা সেন্টেন্স। তাহলে আমি লিখে দিচ্ছি এটাকে ভাগ করে, ইফ দ্য ইয়াং প্লেয়ার্স, যদি ইংরেজি ইফ আপনারা সবাই জানেন, ইফ দ্য ইয়াং প্লেয়ার্স তাহলে যদি তরুণ খেলোয়াড়দের, তারপরে কি আছে, আগে নামানো হতো, উড বি ব্রট বিফোর। দেখুন আমি দুইভাবে লিখবো, কিন্তু একভাবে লিখলাম ইফ দ্য ইয়ং প্লেয়ার্স কুড বি ব্রট বিফোর, যদি তাদের আগেই নামানো যেত। এটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে ইফ দ্য ইয়ং প্লেয়ার্স হ্যাড দ্য অপরচুনিটি টু ব্যাট ইন আপার অর্ডার, এভাবেও লিখতে পারেন। তাহলে শিক্ষক বুঝবেন যে আপনি ক্রিকেট একটু বলছেন। ক্রিকেটে অর্ডার বলে একটা কথা আছে, লোয়ার অর্ডার, মিডিল অর্ডার, আপার অর্ডার, মানে ওপেনার। সো আপনারা এটাও লিখতে পারেন যে ইফ দ্য ইয়াং প্লেয়ার্স হ্যাড দ্য অপরচুনিটি টু কাম আর্লিয়ার, সহজে লেখা যায় টু কাম আর্লিয়ার, কাম আর্লিয়ার, could be brought before, বা if the young players could come earlier, কারণ could এর পরে V1 ফর্ম হবে, could come earlier। বাংলাদেশ, এটা শর্টকে বিডি লিখলাম, could reach the target more easily। বাংলাদেশ আরো আগে লক্ষ্যে পৌঁছাতে পারতো, এটা একদম হুবহু লেখার দরকার না, এটা এইভাবে লিখে দিলেও হবে, বাংলাদেশ কুড রিচ দ্য টার্গেট মোর ইজিলি, বা বাংলাদেশ কুড ক্যাচ দ্য টার্গেট বিফোর, এভাবে লিখতে পারেন, বাংলাদেশ কুড ক্যাচ। যেহেতু হয় না, এটা হওয়া সম্ভব ছিল, তাই ক্যান না লিখে কি লিখবো, কুড লিখবো, বা উড হ্যাভ বিন লিখলেও হবে। কি লিখলে হবে, উড হ্যাভ বিন লিখলেও হবে,
কুড ক্যাচ দ্য উইন ইজিলি, এরকম, বা বিফোর এরকম লেখা যেত, ক্যাচ দ্য উইন বিফোর এরকমও লেখা যেত। তাহলে পরের অংশে আছে বাংলাদেশের দল ব্যবস্থাপনা আরও ভালো হওয়া উচিত ছিল। বাংলাদেশের দল ব্যবস্থাপনা আরও ভালো হওয়া উচিত ছিল। তাহলে দল ব্যবস্থাপনার ইংরেজি কি? দল ব্যবস্থাপনার ইংরেজি হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট। দল ব্যবস্থাপনার ইংরেজি কি? দল ব্যবস্থাপনার ইংরেজি হচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর আরও ভালো হওয়া উচিত হচ্ছে প্রপার টিম ম্যানেজমেন্ট। বাক্যগুলো আগে মাথায় ওয়ার্ডগুলো সাজিয়ে নেবেন, তাহলে বাক্য লেখা খুব সহজ হবে। আবার বলছি, আগে ওয়ার্ড বাই ওয়ার্ড সাজিয়ে নেবেন। একটা সেন্টেন্স পুরোপুরি নিজে একবারে লেখার চেষ্টা করবেন না। যদি আপনার অ্যাবিলিটি খুব ভালোও থাকে, তাহলে আপনি আগে সেন্টেন্সটাকে 2 ভাগে ভাগ করে নেবেন, তারপরে আপনি লিখবেন। আর যদি অ্যাবিলিটি আরেকটু কম থাকে, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে লিখবেন। জাস্ট ভার্বটা আর সাবজেক্টটা ঠিক রাখবেন, আপনার ইনশাল্লাহ ট্রান্সলেশন হবেই হবে। দেখুন, আরও ভালো উচিত ছিল। তাহলে দ্য টিম ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দল ব্যবস্থাপনার ইংরেজি কি হবে? দ্য টিম ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ। এটা আমি একটু মুছে দিয়ে আমি লিখছি, তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে। বাংলাদেশের দল ব্যবস্থাপনা আরও ভালো হওয়া উচিত ছিল। দ্য টিম ম্যানেজমেন্ট অফ বিডি কুড হ্যাভ বিন মানে ভালো হওয়া উচিত ছিল, এটা ইংরেজি হবে কুড হ্যাভ বিন ফার বেটার বা মোর বেটার। ফার অথবা মোর বেটার, ফার বেটার অথবা মোর বেটার। তাহলে বাংলাদেশের দল ব্যবস্থাপনা কি হওয়া উচিত ছিল? আরও ভালো হওয়া উচিত ছিল। ক্লাসের এই অংশে এখন আমি আলোচনা করব বিগত বছরে আপনাদের ঘ ইউনিটে যে প্রশ্নটা এসেছিল ট্রান্সলেশনের, সেটা কিভাবে সহজ নিজে নিজে আপনি লিখতে পারবেন। ওরকম যদি একটা প্যাসেজ চলে আসে, তাহলে কিভাবে সেটা নিজে নিজে লিখবেন। তো আমি লাইন বাই লাইন বিগত বছরের যেটা এসেছিল, এটা আপনাদের বইতেও আছে, কিন্তু আমি লাইন বাই লাইন এই কারণে অ্যানালাইসিস করছি যে কিভাবে জিনিসটা সহজবোধ্য করে ভেঙে ভেঙে সেন্টেন্সে লেখা যায় বাংলা থেকে ইংরেজি, সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে আমি আরও একটা ট্রান্সলেশন নিজে থেকে বানিয়ে নিজে থেকে তৈরি করে সেটাকে বাংলায় তৈরি করে আমি ইংরেজিতে ট্রান্সফার করে দেখাবো। সো আজকের ক্লাসে আপনারা তিনটা ট্রান্সলেশন একটা ক্লাসে পেয়ে যাচ্ছেন, তিনটা ট্রান্সলেশনের ক্লাস। সো আজকের ক্লাসটাকে বলতে পারেন ট্রান্সলেশনের মাস্টার ক্লাস। এবং ইনশাল্লাহ সি এবং ডি ইউনিটের স্টুডেন্টদের ট্রান্সলেশন যদি আসে, আমি কমনের গ্যারান্টি কখনোই দিই না, কিন্তু আমি বলবো আমি আপনাকে লেখানো শিখে দিচ্ছি। এই কনফিডেন্সটুকু নিয়ে যেতে পারবেন। সাদনান ভাইয়ের ক্লাস করেছি, তার মানে আমরা ইনশাল্লাহ পরীক্ষায় ট্রান্সলেশন যেটাই আসুক লিখতে পারবো। তো চলুন, বিগত বছরের ঘ ইউনিটে আসা আমি বই দেখেই আমি করে দিচ্ছি, সেটা মানে বাংলাটা দেখে ইংলিশ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমটাতে ছিল আমার মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, বা মা আমার, আমি লাইন বাই লাইন ট্রান্সলেশন করে দেব। মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। তাহলে এটার ইংরেজি কি হবে? মাই মাদার, আমার মা। তাহলে কি মাই মাদার বা শুধু মাদার দিলেও হবে। তাহলে এটার ইংরেজি কি সবচেয়ে বড়? তাহলে গ্রেটেস্ট। সবচেয়ে বড় সমালোচক মানে মায়ের চেয়ে বড় সমালোচক আর কেউ ছিল না। তাহলে কম্পেয়ারে যদি একদম সুপিরিয়রটা বোঝায়, তাহলে কি হয়? দা প্লাস এরকম, মাই মাদার ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্রিটিক অফ মি। সমালোচক ইংরেজি কি? ক্রিটিক অফ মাইন লিখতে পারেন, বা মি লিখতে পারেন, বা টু মি। কি লিখতে পারেন? টু মি। মাই মাদার ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্রিটিক টু মি। আমার মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। দেখুন, খুব সহজে লিখলাম। আপনি যদি ভেঙে লিখেন মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, তাহলে মাই ইংরেজি মাই মাদার বা শুধু মাদার। আর সমালোচক ছিলেন বোঝাচ্ছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আসবে। আর সবচেয়ে বড় যেহেতু ছিলেন, মায়ের চেয়ে বড় সমালোচক আর কেউ ছিল না, তাহলে লিখবো দ্য গ্রেটেস্ট। খুব সহজ। পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে কোনটুকু আছে দেখুন। পরের লাইনে আছে হচ্ছে আমার মা আমার সব সেমিনারে যেতেন। মানে এখানে যার কথা বলা হয়েছে সে হয়তো বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করতো, সেখানে তার মা তার সাথে দর্শক হিসাবে যেত, অ্যাজ এ অডিয়েন্স। তাহলে তিনি আমার সব সেমিনারে যেতেন। তিনি আমার সব সেমিনারে যেতেন।
তাহলে খুব সহজ, তিনি মানে মাই মাদারকেই বোঝাচ্ছে, যেহেতু তিনি আছে তাহলে উত্তম পুরুষে লিখতে হবে শি। সেমিনার ইংরেজি কি? সেমিনারি। আর যেতেন মানে অংশগ্রহণ করতেন, তাহলে শি ওয়েন্ট বা অ্যাটেন্ডেড, শি ওয়েন্ট বা অ্যাটেন্ডেড, শি ওয়েন্ট বা অ্যাটেন্ডেড। তাহলে আমার সব সেমিনার ইংরেজি কি? অল মাই সেমিনার্স। মনে রাখতে হবে একটা সেমিনারে কিন্তু যেত না, অনেকগুলো সেমিনারে যেত। সো শি ওয়েন্ট বা অ্যাটেন্ডেড টু মাই অল সেমিনার্স। খুব সহজ একটা ট্রান্সলেশন কিন্তু দিয়েছিল। আমি আপনাদের একটু কঠিন শেখাচ্ছি যেন আপনারা হচ্ছে সহজ আসলে তো আপনাদের জন্য যেন আরও সহজ হয়। এরপরে যেটা শেখাবো, আমি সাম্প্রদায়িক দেশে যে দাঙ্গা হয়েছে সেটা নিয়ে আমি একটা আপনাদের খুব সুন্দরভাবে লিখে দেব। আপনারা 2-3 লাইনে সেটা কিভাবে বাংলা করা যায় এটা দেখবেন। সো কঠিন দেখলে কিভাবে কঠিন কঠিন ওয়ার্ড মাথায় আনা যায়, সেগুলো কিভাবে বাংলা শব্দ থেকে ইংরেজি ট্রান্সলেশন করা যায়, সেই অংশটুকু ক্লাসের শেষে থাকবে। সো পুরো ক্লাসটা দেখলে ইনশাল্লাহ ট্রান্সলেশনের সমস্যা থাকবে না। আর যাদের সেন্টেন্স মেকিংয়ে সমস্যা আছে, যাদের নাউন প্রোনাউন চিনতে সমস্যা, ভার্ব চিনতে সমস্যা, তারা অন্য ভিডিওগুলো দেওয়া থাকবে, উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো আবার দেখে নেবেন, ইনশাল্লাহ কমন পাবেন। আচ্ছা, তারপরের লাইনটাতে কি ছিল? তারপরের লাইনে ছিল আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। দেখুন বিশাল বড় একটা লাইন, আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। আমি সাবলীলভাবে, সাবলীলভাবে ইংরেজিটা একটু ভাবেন তো। সাবলীলভাবে কথা বলতে না পারলেও, কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন, মানে উনি আমার মনের কথা বুঝতেন, এটাই আসলে বুঝাইছে। পারলেও তিনি বুঝতে পারতেন। সাবলীলভাবে কথা বলার ইংরেজি কি? ফ্লুয়েন্টলি বা ফ্লেক্সিবলি। ফ্লুয়েন্টলি বা ফ্লেক্সিবলি। তাহলে হবে যে দো মানে কি? না পারলেও, যদিও আমি পারতাম না। এটাকে একটু সহজভাবে বাংলা লাইন করলে কি হয়? যদিও আমি সহজভাবে মানে বলতে পারতাম না কথা, তবুও তিনি আমার সব কথা বুঝতেন। তাহলে যদিও পারতাম না, এটা কি হবে? দো আই কুড নট, যেহেতু পাস্টের ঘটনা তাহলে হবে কুড নট। তাহলে হবে স্পিক। দেখুন যারা আমার ক্লাসটা করছেন তারা কিন্তু বিগত বছরের এটা কিন্তু আপনাদের রিভিশন করা হয়ে গেল, আর আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। দো আই কুড নট স্পিক ফ্লুয়েন্টলি বা ফ্লেক্সিবলি, শি আন্ডারস্টুড বা শি কুড আন্ডারস্ট্যান্ড, যেটাও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। শি আন্ডারস্টুড অল, শুধু এই পর্যন্ত লিখলে হয়। শি আন্ডারস্টুড অল বা শি আন্ডারস্টুড অল অফ মাই ফিলিংস। শি আন্ডারস্টুড অল অফ মাই ফিলিংস, তিনি আমার সব অনুভূতিগুলোই বুঝতেন। এটাও আপনি চাইলে লিখতে পারেন। এরপরের লাইনটাতে কি আছে? এরপরের লাইনটাতে আছে আমার কথায় বা কাজে কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে আমার কথায় বা কাজে কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন। আমার কথায় বা কাজে কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন। সাবধান করে দিতেন। তাহলে প্রথম অংশটা কি? আমার কথায় বা কাজে কেউ কষ্ট পেলে, আমার কথায় বা কাজে কেউ কষ্ট পেলে। তাহলে কেউ মানে এনিওয়ান আপনি দিতে পারেন, কি করতে পারেন? এনিওয়ান। তাহলে ইফ এনিওয়ান, তাহলে কষ্ট পাওয়া কি? ফিল করা, সেটার ইংরেজি কি? পাস্ট করলে ফেল্ট। ইফ এনিওয়ান ফেল্ট কি হবে? ফেল্ট সরোড। হ্যাঁ, সরো ইংরেজি কি? ইফ এনিওয়ান ফেল্ট সরো, অথবা দিতে পারেন ইফ এনিওয়ান ফেল্ট পেইন, সরো বা পেইন ইন মাই ডিডস দিতে পারেন। ডিডস মানে কর্ম।
খুব সহজ হয়ে যায়, বা ইন মাই ওয়ার্ক দিলে কথা কাজ আপনার একই সঙ্গে হয়ে যাবে। ডিডস দিলে আপনার কথা এবং কাজ দুইটা একসাথে হয়ে যাবে, বেশি লিখতে হবে না। শি আমাকে সাবধান করে দেন কি ওয়ার্নড, যেহেতু আগে কাজটা করেছে, ওয়ার্নড মি অফ দ্যাট, ওই ব্যাপারে আমাকে কি করে দিতেন, আমার মা সাবধান করে দিতেন। শি ওয়ার্নড মি অফ দ্যাট, কেউ যদি আমার কথায় বা কাজে কষ্ট পেত উনি আমাকে কি করে দিতেন, সাবধান করে দিতেন। লাস্ট লাইন দেখেন, অনেক বিশাল একটা লাইন, সেটাও আমি ঠিক করে দিচ্ছি। আবার আমি ইংলিশটা আপনাদের দেখার জন্য আমি ফাঁকা রাখছি, যে ইফ এনি ওয়ান ফেল্ট সরো বা পেইন ইন মাই ডিডস বা ওয়ার্ক, কেউ আমার কথায় বা কাজে কষ্ট পেলে শি ওয়ার্ন মি অফ দ্যাট, তিনি আমাকে সে ব্যাপারে কী করে দিতেন, সাবধান করে দিতেন। লাস্ট লাইন, কেউ যদি আমার কথায় বা কাজে কষ্ট পেত, আমরা বললাম তিনি লাস্ট লাইনে কি বলতেন, তিনি বলতেন মনে রেখো মা, মানে এখানে দেখুন, এখানে কিন্তু হচ্ছে ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচের ব্যাপার আছে, ন্যারেশনের সেই জিনিসটা আপনারা একটু করে মাথায় আনেন। তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে, তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে। তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে। তুমি যদি মারা যাও বা চলে যাও, এটার কথাই বুঝিয়েছি, দুনিয়া থেকে চলে যাও, মানুষ তোমার কি করবে, ব্যবহারটাই মনে রাখবে। তাহলে এখানে আপনারা ইনডিরেক্ট এবং ডিরেক্ট স্পিচ মিলিয়ে আপনার লিখতে হবে। তাহলে শি টোল্ড মি বা সেইড টু মি কি করতেন, কি বলা হয়েছে, মনে রেখো মা। তাহলে তিনি মনে রেখো মাটা আর নেওয়ার দরকার নাই, যেহেতু বাংলা ভাষা, তাহলে তিনি বলতেন রিমেম্বার ইফ ইউ পাস অ্যাওয়ে, ইফ ইউ লিভ বা পাস অ্যাওয়ে, ইফ ইউ লিভ বা পাস অ্যাওয়ে, তাহলে কি হবে, নো ওয়ান, কেউ তোমাকে মনে রাখবে না, শুধু তোমার বিহেভিয়ার মনে রাখবে। তাহলে হবে নো ওয়ান উড রিমাইন্ড ইউ বাট ইউর বিহেভিয়ার, নো ওয়ান উড রিমাইন্ড ইউ বাট ইউর বিহেভিয়ার, তোমার বিহেভিয়ার ছাড়া কোনোটাই মানুষ মনে রাখবে না। বিহেভিয়ার মানে মানুষ শুধু তোমার বিহেভিয়ারটাই মনে রাখবে। আমরা ওই যে ক্যান নট বাট, কুড নট বাট, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ওরকম দিয়ে আমরা শেষ প্যাটার্নটা লিখলাম, যে তুমি চলে গেলে তোমার ব্যবহার ছাড়া আর কিছুই মানুষ মনে রাখবে না। তাহলে বিগত বছরের কোশ্চেনের লাস্ট লাইনটা ছিল, তিনি বলতেন শি টোল্ড বা সেইড টু মি, মনে রেখো মা, মানে রিমেম্বার মাই সান বা মাই ডটার, যেহেতু ওখানে ডিরেক্ট নাই, আমাদের মারা আমাদেরকে আদর করে বলে মনে রেখো মা, মনে রেখো বাবা, ওই রকম ইংলিশে আসলে থাকে না, জন্য আমরা ওটা অ্যাভয়েড করেছি, শুধু রিমেম্বার লিখেছি। রিমেম্বার ইফ ইউ লিভ বা পাস অ্যাওয়ে, মানে তুমি যদি মারা যাও, বা ইফ ইউ ডাই, জাস্ট ডাই লিখলেও হয়। নো ওয়ান উড রিমাইন্ড ইউ, কেউ তোমাকে মনে রাখবে না, শুধু কি মনে রাখবে, বাট ইউর বিহেভিয়ার। আশা করি যে সেন্টেন্সটা বোর্ডে দেখতে সমস্যা হলে আপনারা আপনার কথা শুনেও হয়তো আপনারা মনে রাখতে পারবেন। ট্রান্সলেশন আমি একটা ক্লাসেই শেষ করে দিতে চেয়েছিলাম, বা ট্রান্সলেশন এমন ব্যাপক একটা জিনিস, আমি এখন এই ক্লাস করাতে গিয়ে ফিল করছি আপনাদের ট্রান্সলেশনের আরও একটা ক্লাস লাগবে, কারণ আমি ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা এটা নিয়ে লিখে দিতে চেয়েছিলাম, বাট ওটা যদি আমি এই ক্লাসেই কন্টিনিউ করি তাহলে হয়তো আরও আধা ঘন্টা চলে যাবে। তাই আমি এই ক্লাসটা আপনাদেরকে এখনই দিয়ে দেব, আর আরেকটা ক্লাস চলে আসবে খুব দ্রুত, যেটাতে একদম আমরা শেষ করে দেব। মাস্টার ক্লাস 2 এর মাধ্যমে আমরা ট্রান্সলেশনের যত ধরনের কনফিউশন ইনশাল্লাহ শেষ করে দিব। সো আমার চ্যানেলে লক্ষ্য রাখুন পরের ক্লাসটা পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অ্যাডমিশনের শেষ মুহূর্তে মানসিকভাবে চাঙা থাকবেন। একটা কথা বলি, যে অনেকেই বলে, আমাকে মেসেজ দিয়ে বলছে, ভাইয়া কনফিডেন্স একদম লো লেভেলে, এত পড়লাম, এত দিন পড়লাম, কিন্তু মনে হচ্ছে সবই যেন ভুলে যাচ্ছি, কিছুই যেন পারছি না। একটা কথা মনে রাখবেন, আপনি অনেক পড়াশোনা করেছেন বলেই আপনার মনে হচ্ছে যে আপনি সব ভুলে গেছেন বা আপনি কিছু পারছেন না। যারা কিছুই করে নাই ওরা অনেক চিলে আছে, ওরা পুরা একদম রিল্যাক্স, হেভি রিল্যাক্সে আছে। বাট যারা পড়াশোনা করেছে, এত পড়া ওর মাথায় আছে যেটা ওকে প্রেশারাইজ করছে, যে আমি তো এরকম পড়াশোনা করেছি,
সবাই বোধহয় এরকম পড়াশোনা করেছে, এই জন্যই কিন্তু ওর মনে এই দুশ্চিন্তাটা আছে। আর যারা ভাইয়া একদমই পড়ে নাই, ওরা একদম পুরা রিল্যাক্সে আছে। সো আপনি পড়াশোনা করেছেন বলেই আপনার মনে চিন্তা, যে যে যত বড় ব্যবসায়ী তার লোকসানের সম্ভাবনা কিন্তু তত বেশি, বা লোকসানের চিন্তা তত বেশি। আর যার মূলধনই নেই, ঠিক আছে, ওর কোনো প্যারা নাই, ধরেন ও কলা আনে, কলা বেচে চলে যায়। তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জ্ঞানের সমুদ্র আপনাদের মাথায় অনেকখানি আছে, তো আপনারা কনফিডেন্স হারাবেন না। আত্মবিশ্বাসটা খুবই বড় একটা ফ্যাক্টর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন দিতে গিয়েছি, আমি কখনো ভাবিনি আমি সেকেন্ড হব, কিন্তু আমি কিন্তু সবসময় কনফিডেন্সটা রাখতাম। আমার যে বড় বোন ছিল, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে, তাকে আমি বলেছিলাম যে আমি টপ 10-এ ইনশাল্লাহ থাকবো। এই কনফিডেন্সটুকু আমার আছে। এই কনফিডেন্সটুকু নিয়ে গিয়েছিলাম বলেই কিন্তু আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডি ইউনিটে দিতে হতে পেরেছি। সো আপনাদেরকে বলবো কনফিডেন্সটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা রাখবেন। দেখা হচ্ছে ট্রান্সলেশনের নেক্সট মাস্টার ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল এবং আমার পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে বিগত ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।